আর্টবোর্ড রিক্সার ছবিটা, যে পিছনে আমার ভালো লাগতো, কিন্তু এটাকে পপ আর্টের মতো। সাবজেক্টগুলো ফানি এবং ইন্টারেস্টিং। বাঘের কোলে কবুতর বসে রয়েছে, এই জিনিসটা হারিয়ে যেতেছে। ডিজিটাল আসার পর ওই রকম আঁকা নাই। সুধী দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবসময় বলি আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের রং তুলি সব আগুন দিয়ে শেখা। আমাদের ছবিগুলো, আমাদের কবিতাগুলো, আমাদের গল্প উপন্যাসগুলো সব রক্তের ভেতর থেকে উত্থিত। এক দীর্ঘ সংগ্রামের ইতিহাসের ভেতর দিয়ে আমাদের সাহিত্য এবং চিত্রকলার জন্ম হয়েছে, এবং তাদেরই একজন শ্রেষ্ঠ সন্তান আমাদের দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মনিরুল ইসলাম। আজকে আমাদের আয়োজনে তিনি আছেন, আমরা খুব কৃতজ্ঞ তার কাছে, তিনি সময় দিয়েছেন। স্যার, আপনি কেমন আছেন? না, খুব ভালো আছি। আপনার বয়সের তুলনায় আপনি অনেক ভালো আছেন, সেটা আমি দেখতে পাচ্ছি, এবং এখন আপনার চুল অনেক সুন্দর আছে। না, বয়স তো আমি ওই দিন বললাম, বয়স আসলে মনের কাছে মানুষের যেদিন হিউমার সেন্স চলে যায় ওই দিনই সে বুড়া। বড় হয়ে যায়। অ্যাট 20 years হি ইজ ওল্ড। আশঙ্কায় বলি, আমার জন্ম আসলে ইসলামপুর, ময়মনসিংহে, ব্রড আপ কিশোরগঞ্জে, প্রায় 22 years, বাড়ি চাঁদপুরে। আমি আর্ট কলেজে পড়াশোনা করলাম। 69-এর 10th October একটা স্কলারশিপের, আমি দ্য লাস্ট পাকিস্তানি, মানে তখন পাকিস্তান যুদ্ধ প্রায় লেগে গেছে, তখন 69-এ কোনো যোগাযোগ ছিল না, একমাত্র গভর্নমেন্ট হাউস ছাড়া বাংলাদেশের ওয়েস্ট পাকিস্তানের সেখন ছিল। সেই সময় একটা স্কলারশিপ ছিল যে ইন্টার এক্সচেঞ্জ, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের কালচার ইয়াতে, একটা পাকিস্তানি আসবে, যাবে স্পেনে, স্প্যানিশ একটা আসবে, এটা ইন্টার এক্সচেঞ্জ পলিটিক্যাল আর কি। ওই স্কলারশিপে গেছি আমি 9 মাসের জন্য খালি। সেটা 69-এ আমার বেতন ছিল 250 টাকা। হ্যাঁ, টিকিট বহুত ছিল 4000 টাকা, তখন ভ্যালু ছিল অনেক। তখন 4000 টাকা বিশাল ব্যাপার। আমার মনে আছে শাহবাগের নাস্তা খেতে লাগতো 4 টাকা, আর সুইট ভাড়া ছিল 80 টাকা। একমাত্র 5 স্টার হোটেল তখন শাহবাগ, আর কোনো হোটেল ছিল না। ওটার নাম তখন কি ছিল? ওই শাহবাগই ছিল, তাই না? শাহবাগ। এর পরিবর্তন সেরাটন নাকি? না, শেরাটন তো পরে আসলো। ইন্টার হোটেল কন্টেন, আবার এরা এটা বহু নাম হয়েছে। লাস্টলি ইন্টারকন্টিনেন্টাল জন্ম নিচ্ছে, আবার এখন ইন্টারকন্টিনেন্টাল। যাই হোক, আমি স্পেনে গিয়ে 9 মাসের জন্য চলে আসতে হইতো আমার। এই জন্যে আমি সবসময় মনে করি মানুষের একটা ডেস্টিনি আছে, আই বিলিভ। কারণ 9 মাসের জন্য গিয়ে আমি আজকে 50 years, আমার বাড়িঘর আমার মাদ্রিদেই এখনও, একদম 0 পয়েন্টে আমার বাসা, খুব পুরানা বাসা, 100 বছরের উপর বাসা। আমার বাসাতে কোনো সিমেন্টও নাই, লোহাও নেই। আচ্ছা, ওই টাইমে কি দিয়ে তৈরি? গ্রানাইট পাথরের ফার্স্ট ফ্লোর, আচ্ছা, আর কাঠ, আর জমিদার বাড়ি যে ইট, পাতলা সলিড ইট। আমাদের এখানে যেরকম ফ্ল্যাটের দাম 4 কোটি 5 কোটি, ওখানে কিরকম? আমারটা ভ্যালিউ ফ্ল্যাট হবে 200 স্কোয়ার মিটার, 2500 বা 3000 স্কোয়ার ফিট, 6 million euro, দ্যাট মিন 65 কোটি টাকা, বাংলাদেশি টাকা। বাংলাদেশি টাকা 65 কোটি টাকা। কিন্তু আপনি আমি যখন কিনেছিলেন তখন পেসেটা ছিল, 5 মিলিয়ন পেসেটা ছিল 81-এ। 80-তে আমি আর আমার নেইবার হলো ইউরোপের হিউম্যান রাইটের ডিফেন্সার দে পয়েবলো, স্প্যানিশে বলে আর কি, প্রেসিডেন্ট। কষ্ট করতেছে আমার লাইফে, কারণ $30 স্কলারশিপ যাওয়ার পর সেখানে কাজ করা, 9 মাস পরে ফিরে আসবো, এক্সিবিশন করলাম, তারপর যুদ্ধ লেগে গেল, সব যুদ্ধের উপর একটা সিরিজ অফ ওয়ার্ক আমি করলাম। এচিং একটা ছিল, ফ্রেস্কো করলাম আমি প্রথম, ফ্রেস্কো রিয়েল ফ্রেস্কো, তারপরে এচিং। লাস্ট 40 years এচিংটা হলো ছাপচিত্র, মানে এটা এডিশন হয়, এটা কিন্তু প্রেসেন্ট না, হাতে করতে হয় সব। এটা হলো একটা মিডিয়া টু ডেমোক্রেটিসাইজ দি আর্ট, কারণ আর্টটা একটা বর্জুয়া ক্লাসের সৃষ্টি। রাজারা পালতো আর্টিস্ট, গয়া, ভেলাস্কেজ, এল গ্রেকো, মাইকেলেঞ্জেলো, সবাই ছিল কোট পেন্টার, রেমব্রান্ড। তাদের ফ্যামিলির ছবি আঁকতো, তাদের সার্গিত কিছু ছিল, তারা রং তৈরি করতো, এরকম একাডেমি ছিল না, সাবজেক্ট ম্যাটার লিমিটেড ছিল। ওরা বাইবেলিক ছবি এর বাইরে পারতো না আর কি। যারা রাজা যখন তাদের গয়া এবং রেমব্রান্ডের স্টোরি আছে ওদের, তারা তখন তারা সোশ্যাল লাইফ নিয়ে ছবি আঁকা শুরু করছে। কিন্তু এই 400 বছর আর টুডে
এই যে প্রসেসটা খুব একটা পরিবর্তন হয় নাই। রাজাদের হাত থেকে আর্টটা আসছে কর্পোরেট ব্যাংকারদের হাতে। অনলি তারাই প্রমোট করতে মানে পারে। সাধারণ মানুষের কাছে চিত্রশিল্পীরা পৌঁছাতে পারেনি নাকি? আমি বলবো যে ফোক আর্ট যেটা আমাদের গ্রামের, সেটা তো অতি পুরানো। যেরকম বাংলাদেশের পটচিত্র, পটুয়া। পটুয়া যারা আর কি আমরা বলি, এই ধরনের ছবি যেগুলো, সেগুলো মানুষের কাছে যায়। যে রিক্সার তার পরবর্তী জেনারেশন এইটা রুরাল আর্ট বলে রিক্সার ছবিটা, যে পিছনে আমার ভালো লাগতো, কিন্তু এটাকে পপ আর্টের মতো। সাবজেক্টগুলো ফানি এবং ইন্টারেস্টিং। বাঘের কোলে কবুতর বসে রয়েছে, এই জিনিসটা হারিয়ে যেতেছে ডিজিটাল আসার পর। ওই রকম আঁকা নাই। তারপর সিনেমার ব্যানার হইতো আগে, অদ্ভুত, মানে ওগুলা মিউজিয়ামের কালেক্ট করা হচ্ছিল। দিল্লিতে একটা ছবি আছে মধুওয়ালার, সিনেমার ব্যানার, সে অপূর্ব। যে অসাধারণ ছবিগুলো তারা আঁকতো, এই মানে দক্ষতা তারা কি করে অর্জন করতো? ওরা গ্রাফিজম করে করতো, টোটালি পপ আর্টের মতো, সবুজ হলুদ যা হয় না, কিন্তু পোর্ট্রেটটা ঠিক একই, খুব এক্সপ্রেসিভ। মানে আগে অবচেতনটাকে তারা ধরতে পারতো। আগের ইয়াগুলো, এইটাও হারিয়ে গেছে এখন এই ডিজিটাল ইয়ে হয়ে আর কি। অনেক সময় এআই দিয়ে ছবি আঁকা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এটা কি আমাদের যে মানুষের আঁকা যে ছবি, তার সঙ্গে কি চ্যালেঞ্জিং হবে? মানুষের যে ব্রেন যে কাজ করে, এআই অফকোর্স এটা সাইন্টিফিক ওয়েতে অন্যভাবে কাজ করে। আমি মনে করি, আমি অনেক সময় ছবি টাইটেল এআই বলি, ছবি আমার এইটা 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 দিয়ে দাও, উইদিন আ সেকেন্ড দিয়ে দেয়, 8-10টা। কিন্তু লাস্টলি আমার ইনভেন্ট করতে হয় আমার পছন্দের মতো। সব সময় হয় না আর কি। এআই হয়তো অনেক কিছু দুনিয়াতে বদলাই দিচ্ছে। এআই ছিল না, কিন্তু ম্যানিপুলেট সবসময় হয়েছে ছবি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন পেপারের ছবি আসতো, এই লোকটা সরাই দাও, তখন বাই হ্যান্ড করতো আর কি ফটোগ্রাফি। এখন তো এআই বললে সে নিজেই সব। এই মুহূর্তে করে দিচ্ছে। হ্যাঁ, আমি বলি টেকনোলজি অনেক ইয়ে করছে আমাদের। এই আমি বলি লাস্ট 50 ইয়ার্সে হিউম্যান ইয়াতে সোসাইটিতে যা অবদান করছে সায়েন্স 5000 ইয়ারও করে নাই এই লাস্ট 50 ইয়ার্স। আপনি তো এত দীর্ঘ সময়ে ছবি আঁকছেন, আপনার কতগুলো এক্সিবিশন হয়েছে এ পর্যন্ত বাইরে? আমি গণি না নর্মালতে, ওয়ান ম্যান শো 60-70টা হবে। আপনার ছবি কিরকম দাম ওঠে? আমার অকশনে 28 লাখ এরকম। এরকম হয়? হ্যাঁ, ছবির কোনো প্রাইজ নাই, এটা সিম্বলিক। এটা এটা symbolic। আমরা 25 টাকা করে ছবি বিক্রি করছি আর্ট কলেজে, জলরং। অবশ্য তখন টাকার ভ্যালু ছিল। ভালো ছিল। হ্যাঁ, আমি বলছি 61-এ। বাংলাদেশে আর্ট বলবো যে এখন পার্শ্ববর্তী অনেক দেশের থেকে উন্নত, কারণ আমাদের স্ট্রং হেরিটেজ যেটা আছে না, অনেক সময় হেরিটেজটা ফ্রিডমটাকে ইয়ে করে দেয়, একটা ব্যারিয়ার। যে আমি যেমন ইন্ডিয়ার, আমাকে প্রেজেন্ট করতেই বা যে ইন্ডিয়ান ছবির ভিতরে থাকতে হবে। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের সাথে অবনীন্দ্রনাথ তার আর্গুমেন্ট নিতে, রবীন্দ্রনাথ বলতেন যে একসময় একটা রাইটার বা শিল্পী তার ইউনিভার্সাল থট নিয়ে কাজ করতে হবে, বিশ্ব চিন্তার মধ্যে যেতে হবে। হবে। আমার ছবি যদি আজকে ঢাকায় এবং ফিলিপিন বা হাইতি বা আমেরিকাতে যখন একভাবে এটা প্রশংসিত হয়, তখন এটা সার্থক। হ্যাঁ, কিন্তু আমি বলি যে আর্ট, আমার এক বন্ধু বলছিল ইয়ে ল্যাটিন আমেরিকান, যে মনির স্প্যানিশে বলছিল, আমি প্রেজেন্টটা বলি, শুনি। arte no vale nada, es una porquería. That means art is a bullshit, it doesn't work nothing. But every inch of life you need it. সুতরাং আর্টটা যে ছবির ভিতরে আবদ্ধ না। আর্জেন্টিনাতে আপনি কত বছর? 50? স্পেনে, স্পেনে, মাদ্রিদে। Almost স্পেনের 50 কবি ওদের পাবলো নেরুদা, না, ওরা ল্যাটিন আমেরিকার। লাতিন আমেরিকান। হ্যাঁ, কিন্তু স্পেনে হলো ওই লোরকা, লোরকা, তারপরে ভিসেন্তে আলেক্সান্দ্রো, নোবেল প্রাইজ, কামিলো হোসে সেলা। কামিলো তার 18 বছরে যে বইটা লিখছিল পাসকুয়াল দে আর্তে, সেইটা নোবেল প্রাইজ পেয়েছে। কিন্তু সেই লোক ভেরি মানে এনলাইটেড ম্যান ছিল, খুব ফানি, পার্লামেন্ট মেম্বার ছিল। সে 82-80 বছর বাচ্চা, এমন লিখে গেছে সব। ইউরোপের কার ছবি বেশি এখন দামে বিক্রি হচ্ছে? মানে লিলি, তারপর পিকাসো, খালি ইউরোপে বলা যায় না, যে রাশান, যে মার্ক রথকো, সে রাশান, তারপরে সাগাল, এরা তো রাশান, এরা চলে আসছে। মার্ক সাগাল, হ্যাঁ, সব চলে এসছে আমেরিকাতে। আমেরিকা একটা দেশ, ওই যে কর্পোরেট বিল্ডিং, তার বিরাট বিরাট হিউজ পেন্টিং,
এবং রাশাতে ওই সময় একটু পরিবেশন ছিল বিভিন্ন সাবজেক্ট, অ্যাবস্ট্রাক্ট, রিয়েল অ্যাবস্ট্রাক্ট, মেলোবিশ কয়েকজন করছে ওই টাইমে, এগুলো অপূর্ব ছবি, কিন্তু তাদের বের হয়েছে সেই টাইমে আমেরিকাতে। এস এম সুলতানকে নিয়ে এখন একটা ভালো সুশীল সমাজে আমরা আলোচনা শুনি, এ সম্পর্কে আপনার মত জানবো ফিরে এসে। সুধী দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আমরা যাচ্ছি বিরতিতে। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মনিরুল ইসলাম। আমরা আশা করছি আমাদের বিরতির পরও আপনারা থাকবেন। যাচ্ছি বিরতিতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মনিরুল ইসলাম। ফিরছি তার কাছে আবার, যে কথাটি জানতে চাইছিলাম যে আমাদের দেশের মাটি, মানুষের গন্ধ আছে এরকম ছবি এঁকেছেন সুলতান সারা জীবন, এবং তিনি অনেকটা আমাদের আলোচনার বাইরে ছিলেন। স্বাধীনতা পরবর্তীকালে 80-র দশক থেকে ধীরে ধীরে তিনি উজ্জ্বল হয়ে উঠলেন। তার ছবি সম্পর্কে আপনার যদি অভিমত আপনি একটু ব্যক্ত করেন। ওনাকে আমি দেখিনি, যেহেতু 50 বছর, আমার সাথে 2বার দেখা হয়েছে। সুলতান ছিল যশোরের নড়াইলে। তার লাইফ ছিল একটু ভেরি বহিমিয়ান, সাপ পালতো, শুনলাম তো বিলাই পালতো। সুলতান লাস্ট টাইমে ঢাকার কয়েকজন বৃত্তশালী যারা আর্ট লাভার, আর্ট প্রটেক্টর, তারা নিয়ে আসছে ঢাকায় আইনা তার বড় বড় ক্যানভাস। সুলতান কোনো সময় বড় ছবি আঁকে নাই, ম্যাটেরিয়াল দিছে, আর সে যা পছন্দ করতো, ড্রিঙ্ক যাই হোক, এগুলো আর্টিস্টের ওই সময় একটা ইন্সপিরেশন। ওই দিন আমি একটা ইনোভেশন করছি, নাসির মামুন, ভালো ফটোগ্রাফার, তার অন দি পোর্ট্রেট অফ সুলতান। তা আমি আবার বলছি, আমি তো লেকচার দিতে পারি না, বাংলাও আমার ভালো না, আমার স্প্যানিশও বললো আমার স্প্যানিশ অনেক ভালো, জাস্ট ফান করছি। আমি বললাম যে সুলতানের ছবিগুলো আমার মনে হয় হারমোনি অফ ডাইকোটমি। এটার মানে হইলো অছন্দের মিল। তার ছবি সবই ভুল, ড্রয়িং ভুল, শেড নাই, প্রপোর্শন নাই, পার্সপেক্টিভ নাই, এই সব যে ভুলের ভিতরে যে একটা ছন্দ করে নিচ্ছে, আচ্ছা, এইটাই তার বিশেষত্ব। আমাদের কবিতায় আমাদের এই জনপদ যেভাবে এসছে, আমাদের কথা সাহিত্যে যেভাবে এসছে, আমাদের চিত্রকলায় কি সেভাবে এসছে, নাকি আমাদের চিত্র খুব বেশি ইউরোপ প্রভাবিত? না, অবশ্যই আমরা আর্ট কলেজে যে আমরা ঢুকি, এই যে বিগিনিং সিলেবাস এখনও ইংল্যান্ডের স্কুল অফ আর্টের ওই সিলেবাসটা ফলো এখন আমরা ফলো করতেছি। ইউরোপিয়ান আর্ট, অ্যাবস্ট্রাক্ট আর্ট যারা করতেছি, এটা অবশ্যই 100% ইনফ্লুয়েন্স। তা এই ইউনিভার্সাল থটটা যেটা, এখন রবীন্দ্রনাথের কবিতা পৃথিবীর 40টা দেশ আর গোড়া স্পেন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যেগুলো ইউনিভার্সাল থট নিয়ে। এখন লোকাল থটে ওরা কমিউনিকেশন পায় না। আচ্ছা, রবীন্দ্রনাথের ছবি নিয়ে আপনার কি ভাবনা? আমি বলবো যে রবীন্দ্রনাথের ছবি একদিকে খুবই পার্সোনালিটি ভেরি স্ট্রং। উনি কি ছিলেন না, বড় কাব্য লেখেন নাই উনি, তার ওই সময় ছিল না। তারা হইলো একটা বিরাট মানুষ, ফাউন্টেনের মতো তাদের ক্রিয়েটিভিটি। সেখানে যাই করছে আমাদের মতো পেন্টিংয়ের মতো ঘষাঘষি নাই, রিপিট করতে হলো। তারা যা চিন্তা করছে ফাউন্টেনের মধ্যে চলে আসছে সব। রবীন্দ্রনাথ কী করেন নাই, যে ড্রামা, তারপরে সব নাটক, তারপরে এই মানে এমন কোনো জায়গায় নেই আমাদের সংস্কৃতি তিনি স্পর্শ করেন নাই। সে পর্যন্ত ছবি আঁকলেন। হ্যাঁ, ছবির ব্যাপারে বলতে, কিন্তু উনি তো ছবি তার যে চিন্তা, তিনি কিন্তু পেন্টিং, বড় পেন্টিং করেন নাই, ছোট ছোট, কারণ ওই টাইম ছিল না তার। এখন আমরা একটা পেন্টিং নিয়ে 7 দিন বা 15 দিন চলে। রবীন্দ্রনাথ এই ধরনের মানুষের ইমাজিনেশন বা ক্রিয়েটিভিটি, যেটা একটা ফাউন্টেন, মানে নতুন, মানে এটা বাধা দেওয়া যায় না, এটা প্রবহমান। হ্যাঁ, প্রবহমান। তার সৃষ্টিগুলো ওই রকম। এই জন্য উনি যা পাইছে টেবিলের উপর, পেন্সিল, দ্যার ওয়াজ নট ল, হ্যাঁ, জল রং, কালি, কলম, দ্যাট ইজ দ্য লিবার্টি। এটাই আমি বলবো যে এটাই বিশেষত্ব। আপনার কাছে যে শেষ কয়েকটি কথা জানতে চাই খুব ছোট্ট করে, যে আপনার প্রিয় শিল্পীকে পৃথিবীতে? যেমন ক্লাসিক্যাল মিউজিকে মোজার্ট, বিথোভেন, ওয়াগনার, বাক, বার্নার, এরা থাকবে অলওয়েজ, যত যাই হোক। মনিরুল ভাই, একটা ছবি আমি দেখেছিলাম, নাম মনে পড়ছে না, নুহের প্লাবন এঁকেছে। কার ছবি আমার নামটা মনে আসছে না। কিছু মানুষ নৌকায় বোটে তুলে দিচ্ছে, তারা সেফ ইসে চলে যাওয়ার চেষ্টা করছে। তো আপনি কি মনে করেন যে এরকম একটা ধ্বংস কিংবা প্লাবন
কখন আবার আসতে পারে পৃথিবীতে? আমরা জানি না পৃথিবীর বছর, কেউ বলে 80 বিলিয়ন ইয়ার্স, নোবডি নোস। এবং এটা শিওর আমি যে অনেক কালচার, অনেক সিভিলাইজেশন হয়তো আমাদের চেয়ে উন্নত ছিল। হযরত মুহাম্মদ বলছেন যে বহু জাতি ধ্বংস হয়ে গেছে, তারা এই ধর্ম নিয়ে এই সমস্ত নিয়ে বাড়াবাড়ি করে। লাস্টই তো ডাস্ট ইন্টু ডাস্ট, আর কিছু না। সেই একজন শিল্পী কি পারে, যেমন গুয়ের্নিকে একে কিন্তু আমাদের পিকাসো একটা সচেতনতা তৈরি করেছিল যুদ্ধের ভয়াবহতা কি দেখো। গভর্নমেন্টের একটা কমিশন ওয়ার্ক, স্প্যানিশরা যখন গেল ওয়ার্ল্ড ফেয়ারে, এটা কমিশন করলো পিকাসো। পিকাসো ছিল একজন কন্ট্রাভার্সিয়াল পার্সন, হি ওয়াজ দ্য বিগেস্ট কমিউনিস্ট, সেম টাইম হি ওয়াজ দ্য বিগেস্ট ক্যাপিটালিস্ট। তারপর হি ওয়াজ মাইজার, বাট আদার্স টাইম হি ইজ ভেরি। আর একজন মাইজার ছিল পৃথিবীতে, কে বলেন তো? মিকেলেঞ্জেলো। কিছু খরচ করতো না। না, হ্যাঁ আছে, তার মৃত্যুর পরে তার 4টে বাড়ি ফ্লোরেন্সে পাওয়া গেছে, অনেক টাকা পয়সা বিছানার নিচে। রবীন্দ্রনাথ তো 8টা বাড়ি ছিল। রবীন্দ্রনাথের বাড়ি, রবীন্দ্রনাথ কিন্তু যে দেদার খরচ করতো। তার রোলস রয়েস, তারপরে শান্তিনিকেতন বাড়ি বদলাইতে পারি। আপনি কি করেন? আপনি দেদার খরচ করেন? আমি আমার খরচের জায়গা নেই তো, খরচ জায়গা নেই কেন। লাস্টলি আমার একটা মায়ের মসজিদ, এটা হয়ে গেছে। আচ্ছা, আই ফাইন্যান্স। আমার দেখে খারাপ লাগলো, মার নিজের পয়সা দিয়ে ছোট্ট একটা চাঁদপুরে নদীর পাড়ে টিন শেড, এটা 40 বছর পরে এটা করুণ অবস্থা। আর পরে আমি ওখানে গিয়া, বিকজ মাই মাদার অ্যান্ড ফর দি বাহ ক্রিয়েটার, অলমোস্ট ইট ইজ ফিনিশড। আর্কিটেক্ট নিয়ে খুব সুন্দর ডিজাইন, নদীর পাড়ে, বাহ। ইট উইল বি ফিনিশ। একটা ছবি কি আঁকতে চান যতদিন বাঁচবেন, এমন একটা ছবি যা বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে যাবে, মানে হয়তো পিকাসোর মতো, কিংবা আমাদের মিকেলেঞ্জেলোর মতো, কিংবা আমি এমনি বলছি, আমাদের একটা ছবি দিয়ে মানুষ বলবে যে এটা বাংলাদেশের মনিরুল ইসলামের ছবি। এরকম ছবি কেন আঁকতে পেরেছেন না আঁকতে চেষ্টা না, করছেন? এটা আর্টিস্ট কোনো জানে না, জানে না। ওর যে ক্রিয়েটিভ প্রসেসটার, আর্টিস্টরা যেটা গুড আর্ট, অড আর্টই বিক্রি হচ্ছে বেশি। অড আর্ট যেটা নতুন একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, মানুষ তো ধান্দা ইয়ে থাকে, এটা যে অ্যাকসেপ্টেন্সটা হয় না, এটা দেখে নাই কোনো সময়। এটার টাইম নেই এটা অ্যাকসেপ্টেন্স করার জন্য। কেউ আছে ফিউচারিস্ট, ভবিষ্যতের জন্য ছবি আঁকে, কেউ আঁকে টুডে অর টুমরো। তো ওইরকম স্পেকুলেশন করে আঁকা যায় না ছবি। আর একের জন্য সাবজেক্ট একের রকম। ওই যে যুদ্ধের সময় সব আর্টিস্টের ছবি, ইউ অলসো রোড লট অফ, হ্যাঁ, ওই টাইমটায়। এখন যদি 40 বছর আমি এই যুদ্ধের ছবি আঁকি, নোবডি ইন্টারেস্ট না না, হ্যাঁ, কারণ এই 40 বছর নিউ জেনারেশন, তাদের থট, তাদের অনেক প্রবলেম, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন চলে গেছে। জায়গায়। তো ওইগুলা ও যে টাইমের সাথে সাথে অনেক কিছু বিলীন হয়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে যে ছবির যে ডিসকভারি বা এটা নোবডি নোস। খুব ভালো, অনেক কথা বলার ছিল আপনার সঙ্গে, তো ঘন্টার পর ঘন্টা বলা যেত। হ্যাঁ, নিউ মিডিয়া নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময় নেই। আপনি আমাদের ছবি, মানুষ যেন ছবি দেখে, কেন সে ছবি দেখবে, যদি দর্শকদের জন্য বলেন। আমি বলি ছবিটা বাচ্চাদের একান্ত দরকার। মানে প্রত্যেকটা বাচ্চা যাতে ছবি আঁকে, এটাতে তার মেন্টাল, বাচ্চার অনেক কিছু, তার চিন্তার যে দিগন্ত হ্যাঁ, সেটা খুলে যাবে। তাদের মনটা হলো ভার্জিন। পিকাসো বলছে চাইল্ড ইজ দ্য বেস্ট আর্টিস্ট, বাট প্রবলেম ইজ হাউ দে গ্রো আপ। হ্যাঁ, এখন দুর্দান্ত। এই যে বাচ্চা থামে না, সে স্পন্টানিয়াস, মনটা ভার্জিন। তারপরে সে হলো কারেজিয়াস। একটা কালো ভিজার উপর আমি হলুদ দিতে পারবো না, কিন্তু বাচ্চা ঠিকই করে দেবে। এই যে কারেজটা, এটা আমরা হারাই ফেলি। কিন্তু এই বাচ্চাটা যখন 8 বছর হয়ে যাবে, 2 বছর থেকে 6 বছর, বাচ্চা ফ্যান্টাস্টিক। কারণ 8 বছর পরে 10 বছর এই বাচ্চাটা কিন্তু এই গ্লাসটা, এই পারফেকশন আনতে যাবে, কিন্তু তার ট্রেন না, হি সাফার সো মাচ। তখন অনেক বাচ্চা আর ছবির জগতে আসে না। মিউজিকের ব্যাপার হয়। আমি একটা বাচ্চারে, আমার ছেলের একবার স্পেনে নিয়ে যাচ্ছিলাম আমি, ক্লাসিক এগুলো একটা মিউজিয়াম, মোজার্টের। তা আমার কনসাল স্প্যানিশ আলভারো সারমিয়েন্তো বললো, কই যাও? মিউজিক। ওয়েট, এই আজকে যে কনসার্টটা ইজ ভেরি কমপ্লিকেটেড, ভেরি ডিফিকাল্ট ফর দ্য ম্যাচিউর। এইটা স্লো অ্যান্ড 1 ঘন্টা। এই বাচ্চা যদি এটা দেখে,
আর জিন্দগিতে সে ওই ক্লাসিক্যাল মিউজিক যাবে না। বাচ্চাদের জন্য ক্লাসিক মিউজিক আছে, রিদামিক আছে, আছে, জাস্ট স্টার্ট ফ্রম দেয়ার। তো এইগুলো খুব ডেলিকেট ব্যাপার আর কি। তো আমরা আর কতদিন থাকবেন বাংলাদেশে আমি শেষ করে আমি আমি জানি না, আমি কাজ করছি প্রচুর ওই কাজটার জন্যই। আর মানে এত কাজ, আর্টস কোনোদিন শেষ হয় না। ছবি আমি 10,000 ছবি ধরছি, এগুলা ভেরি পার্সোনাল, এগুলো বিক্রিও করবো না, এক্সিবিশনও করবো না। সবাই বলে তাহলে করতেছেন ঠিকই। কেন এখন মানুষ হলো খুব একটা বিজনেস ওরিয়েন্টেড ম্যান, হ্যাঁ, অন ক্রিয়েটিভ প্রসেসের সাথে সেখানে কম্প্রোমাইজ নাই। সেটা আমি করছি, আমি সারপ্রাইজ পাই কিনা, নতুন কিছু ঘটতেছে নি নিজের মধ্যেই নিজের জগতেই কিছু হচ্ছে কিনা? হ্যাঁ, কাজের ভিতর কিছু মিরাকেলি কিছু ঘটছে কিনা, এই যে ঘটাটা, এটার জন্য থাউজেন্ডস অফ ওয়ার্ক আই ডু। এবং ওই যে প্লেজার ওই টাইমের, দিস ইজ নাথিং ক্যান গিভ মি। তাই তো, স্রষ্টাও তাই, হ্যাঁ, তিনি নিজের জন্যই করেছেন তৈরি, দেখার জন্যে কিছু ঘটছে কিনা। একজন শিল্পী, একজন কবিও তাই। আপনাকে অনেক কৃতজ্ঞতা যে অনেক সময় দিলেন আপনি। অনেক জিজ্ঞাসা ছিল কিন্তু সময়ের হ্যাঁ, ফ্রেমের মতো অল্প সময়। আমাদের বেঁধে দিয়েছে। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মনিরুল ইসলাম। তার অনেক কথা, তার অনেক চিন্তা আমাকে এত আলোড়িত করলো যে আমার কবিতা লেখার হয়তো কোনো বিষয় সেখানে আমি খুঁজে পাবো। একজন চিত্রশিল্পীর সঙ্গে একজন লেখকের, একজন কবির ইন্টারাকশন আমাদের সময় অনেক কমে গেছে, কিন্তু সেটা 80-র দশকে আমি অনেকটা দেখেছি। কবি এবং শিল্পীর একসাথে আড্ডা দিত, সেই জায়গায় আমাদের ফিরতে হবে। আমরা একটা ঐকতান তৈরি করতে চাই আমাদের সংস্কৃতিতে। এবং যদি মনিরুল ইসলাম অনেকদিন থাকেন বাংলাদেশে, আমি চাই তাকে ঘিরে আমাদের কবি শিল্পীরা অন্তত একটা আড্ডার জগৎ তৈরি করুক, যেখানে আমাদের সৃষ্টির নতুন প্রেরণা তৈরি হবে। আপনাকে আজকে এখানে আসার জন্য মনিরুল ভাই অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা RTVর পক্ষ থেকে। ধন্যবাদ RTV আমাকে সুযোগ দেওয়ার জন্য।